প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 11.2 এর পার্ট 4, যেখানে সৃজনশীল অঙ্ক থাকছে 23 নাম্বার প্রশ্ন, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রশ্নটি আগে সুন্দর করে পড়ে নিবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করতে অবশ্যই ভুলবে না। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করা যাক। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13 এবং পরিসীমা হচ্ছে 30 সেন্টিমিটার। তো ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজ প্রথমে অঙ্কন করব আমরা। এর চিন্তাটা করতে হবে যে বাহুগুলো যে 5, 12 and 13 আছে, এইটার উপর বেস করে আমরা এটা কি করব, একটা চিত্র আঁকবো। তো চিত্রটি প্রথমে তোমরা স্কেল ব্যবহার করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 23 নং ক, এই প্রশ্নটির মধ্যে আমরা একটা চিত্র আঁকবো। তাহলে চিত্রটি একটি সমকোণী ত্রিভুজ কিন্তু হবে। তাহলে এরকম করে আমরা একটা চিত্র দিয়ে দিব। তোমাদের যাদের কাছে স্কেল আছে তোমরা স্কেল দিয়ে আঁকবে, তবে চিত্র আঁকার সময় কিন্তু পেন্সিল ব্যবহার করা উত্তম, স্কেল ব্যবহার করা উত্তম। তাহলে আমরা দেখো, ছোট বাহুটাকে 5 দিলাম, এটা আমরা 12 দিলাম, আর এই অতিভুজটাকে 13 দিলাম। এখানে বলতে হবে কোণ ভেদে ত্রিভুজটি কি ধরনের তা লিখো। তো যদি কোণ ভেদে চিন্তা করো, তাহলে যদি এটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, তাহলে যেহেতু বাহুগুলোর অনুপাত আমরা জানি 5:12:13 যদি হয়, তাহলে আমরা বড় বাহুটার উপর স্কোয়ার করে দেখব। তাহলে এখানে 13 যে আছে তার আগে ছোট বাহুগুলোর উপর স্কোয়ার দিয়ে দাও, 12 তার উপর স্কোয়ার। তো দেখা যাচ্ছে যে 25 + 1 4 4, তাহলে রেজাল্ট আছে 169। তার মানে আমরা বলতে পারি 13 তার উপর স্কোয়ার। তাহলে সুতরাং বলতে পারি ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের মধ্যে কি থাকে? অবশ্যই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা পিথাগোরাস বলে দিয়েছেন আমাদেরকে। এরপর প্রশ্ন হলো, বৃহত্তম বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান। তাহলে আমরা এই ত্রিভুজের আগে বাহুর দৈর্ঘ্য বের করে নিব। তাহলে খেয়াল করে দেখো, আমরা প্রথম বাহু, দ্বিতীয় বাহু এভাবে লিখব। 23 নং খ, তাহলে প্রথম বাহুর দৈর্ঘ্য অনুপাত দ্বিতীয় বাহু অনুপাত তৃতীয় বাহু সমান কত আছে? 5:12:13। আর কি দেওয়া আছে? পরিসীমা। তাহলে সুতরাং অনুপাতগুলোর যোগফল, অনুপাতগুলোর যোগফল আমরা 5 + 12 + 13 লিখব। তাহলে রেজাল্ট পাওয়া গেল 13। তাহলে প্রথম বাহুর দৈর্ঘ্য, প্রথম বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। অনুপাতের অঙ্কগুলো আমরা আগে এভাবে করেছি। তাহলে 13 হচ্ছে তার পরিসীমা, পরিসীমা মানে সমষ্টি। তাহলে 5/13। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 হচ্ছে, তাহলে 5 সেন্টিমিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, তাহলে 30 এর 12/30 একই ঘটনা হবে, তারপর 12 সেন্টিমিটার। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য আমরা একইভাবে পাচ্ছি। তাহলে এবার 13 এভাবে আমরা দিয়ে দিব। তাহলে রেজাল্ট পাচ্ছি 13 সেন্টিমিটার। তাহলে এখানে বলা হচ্ছে যে বৃহত্তম বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে অঙ্কিত আয়তক্ষেত্র আমরা করব একটা। তাহলে এখানে সুতরাং ক্ষুদ্রতম বাহু, বৃহত্তম বাহু আমরা নিয়ে নিব আগে, কারণ তারা বলছে যে বৃহত্তম বাহু। তাহলে বৃহত্তম বাহু সমান কত? 13 সেন্টিমিটার। এবং ক্ষুদ্রতম বাহু 5 সেন্টিমিটার। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? 13 সেন্টিমিটারই হবে। এবং আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে?
আমরা 5 সেন্টিমিটার পাবো। তাহলে এখন আমরা কি করব, একটি চিত্র আঁকবো। তাহলে একটি আমরা আনুমানিক চিত্র আঁকে নেব। তাহলে এই চিত্রটি আমরা দৈর্ঘ্যটা একটু বড় দিব আর প্রস্থটা একটু ছোট দিব। তাহলে এখানে তারপরে আমরা কি করব, এখানে একটা কর্ণ আঁকতে বলছে। দেখো আমাদের কিন্তু বলে দিয়েছে আয়তক্ষেত্রের কর্ণের সমান। তাহলে এখানে আমরা এবিসি একটি আয়তক্ষেত্র নাম যদি দেই, তাহলে বৃহত্তম বাহু কত, 13, 5। তাহলে আমাদের কর্ণ কি হচ্ছে, বিডি। তাহলে কর্ণ এখন বের করবো। তাহলে সুতরাং কর্ণের দৈর্ঘ্য, তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, মনে রাখতে হবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ অতিভুজ সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে সুতরাং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে, বিডি সমান হচ্ছে রুট করে 13 উপর স্কয়ার প্লাস 5 উপর স্কয়ার, আর এটা সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা ক্যালকুলেটরে একবারে করে দিতে পারবো। সেটা কি, তো যদি তোমরা ক্যালকুলেটরে বিপদে পড়ো তাহলে 169 প্লাস 25, তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের 491 সেন্টিমিটার। তাহলে এখন প্রশ্ন ছিল যে কর্ণের দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। তাহলে এইটা হচ্ছে আমাদের একটি, যদি বলি আয়তক্ষেত্রের কর্ণ, তাহলে কর্ণ আবার কি হবে, সুতরাং বা শর্ত মতে বর্গক্ষেত্রের যে বর্গক্ষেত্রের বাহু বিশিষ্ট ওইটা আয়তক্ষেত্রের কর্ণ একই হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হবে √194 সেন্টিমিটার। তাহলে সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের বাহুর উপর স্কয়ার, তাহলে 194 তার উপর স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে রেজাল্ট স্কয়ার রুট কাটা গেলে আমরা 194 বর্গ সেন্টিমিটার পেয়ে গেছি। এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে বর্গক্ষেত্রের, সুতরাং বর্গক্ষেত্রের বাহুর যে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র যেটা বাহুর উপর স্কয়ার, সেটা আমরা 194 অর্থাৎ 194 বর্গ সেন্টিমিটার পেয়ে গেছি। এরপরের প্রশ্ন হলো, উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে 23 নং এর গ যদি আমরা চিন্তা করি, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা খ হতে প্রাপ্ত লিখতে পারি, খ হতে প্রাপ্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কি হবে, 13 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের প্রস্থ কত আছে আমাদের, 5 সেন্টিমিটার। এখান থেকে আমাদের 10% বৃদ্ধি, তাহলে 10% অর্থাৎ 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা আগে পাচ্ছি 13 এর সাথে, সরি এর 13 প্লাস হবে, প্লাস এর 13 এর 10%। তো এখানে আমরা কি করব, 13 প্লাস 13 এর 10% মানে হচ্ছে 10/100। তাহলে এখানে একটা শূন্য কেটে দিলে তোমরা 1 পাচ্ছ উপরে, নিচে পাচ্ছ 10, তার মানে 0.1। তারপরে 13 এর সাথে 0.1 গুণ করলে কি হবে, 1.3। তাহলে এটা হবে সেন্টিমিটার। তাহলে কি হচ্ছে, এটার সাথে যোগ করলে 14.3 সেন্টিমিটার। এরপরে আমরা 20% যে বৃদ্ধিটা আছে, বৃদ্ধিতে এবার কিন্তু আমাদের আয়তক্ষেত্রের প্রস্থ বের করতে হবে। তা প্রস্থ আমাদের কি আছে, 5 প্লাস 5 এর 20% সেন্টিমিটার। তাহলে 5 প্লাস 5 এর 20/100%কে উঠিয়ে দিলে, তাহলে এখানে একটি শূন্য কাটা, আর 2 5 2 10, 5 5 কাটা, তার মানে কত আছে, 1 আছে। তাহলে আমরা বলতে পারি 6 সেন্টিমিটার। তাহলে সুতরাং নতুন একটা আয়তক্ষেত্র হলো, ঠিক না, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য গুণন প্রস্থ,
ইন্টু 6 বর্গ সেন্টিমিটার। তো এখানে আমরা আয়তক্ষেত্রের আরেকটি কাজ করে নিব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 13 ইন্টু 5 বর্গ সেন্টিমিটার, সেখান থেকে 65 বর্গ সেন্টিমিটার তোমরা বের করে নিবা আগেই। তাহলে অঙ্কটা করতে সহজ হবে এবং ভালো লাগবে। তাহলে এখন আমরা ক্ষেত্রফল কত পাচ্ছি? 14.3 ইন্টু 6। তাহলে 14.3 ইন্টু 6 ইকুয়ালস টু হচ্ছে 85.8 বর্গ সেন্টিমিটার। তো দেখো ক্ষেত্রফল কিন্তু আগের থেকে বেড়ে গেছে। তাহলে যদি বেড়ে যায় তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল বৃদ্ধি পায়। ক্ষেত্রফল বৃদ্ধি পায় কতটুক পেয়েছে? 85.8 মাইনাস 65 বর্গ সেন্টিমিটার। সেখান থেকে আমরা তাহলে কি 65 যদি বাদ দিয়ে দেই, রেজাল্ট পাচ্ছি আমরা 20.8 বর্গ সেন্টিমিটার। এখন এই 20.8 বর্গ সেন্টিমিটারটা যে বৃদ্ধি পেল, এটা কতটুকু থেকে বৃদ্ধি পেল? তাহলে আমরা জানি 65 থেকে বৃদ্ধি পেয়েছে। তাহলে 65 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে বৃদ্ধি পায় কত? 20.8 বর্গ সেন্টিমিটার। সো 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে বৃদ্ধি পায় 20.8 ডিভাইড বাই 65। সুতরাং আমরা বলতে পারি শতকরা যেহেতু আমাদের বলেছে, তার মানে 100। তাহলে আমরা 20.8 ইন্টু 100 ডিভাইড বাই 65। তাহলে আমরা এখন এটার সাথে 100 দ্বারা গুণ করে দিব, ইকুয়াল ভাগ হবে 65, তার মানে 32%। তাহলে তোমরা নিম্ন ক্ষেত্রফল বৃদ্ধি পায় এভাবে লিখবা। ক্ষেত্রফল বৃদ্ধি কতটুক? শতকরা বলেছে, তাহলে 32%। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী সৃজনশীল প্রশ্ন নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।